সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নিয়ে আজ শুরু করছি আজকের ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং কালের কণ্ঠের সম্পাদক। ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। হাসান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটি কী বার্তা দিয়েছে জাতিকে? এটাকে যদি সত্য কথন হয় তাহলে এটা একটা তো অনৈক্যের বার্তাই দিয়েছে। আসলে এতদিন পরে কেন প্রোক্লেমেশন হবে, তাই না? আর যদি প্রোক্লেমেশন, এটা কি অনেকের মনে এই প্রশ্নটা এসছে এবং সংশয়টাও জোরদার হয়েছে যে এটা কি প্যারালাল সরকার ওইখানে হতে যাচ্ছে কিনা। যদি সংবিধান ছুঁড়ে ফেলে দেয় তাহলে তো আর কিছু থাকে না। এখন যাই হোক, জোড়াতালি দিয়ে তো সংবিধানটা একটা কাঠামোর মধ্যে আছে, সেটা সংস্কার চলছে, তো আমরা সেটার জন্য কেন অপেক্ষা করব না, তাই না? একটু সময় তো দিতে হবে। 5 মাস কিন্তু যথেষ্ট সময় না আসলে একটা চেঞ্জ করার জন্য। 15 বছরের এত ক্লেদ, আবর্জনা, জঞ্জাল পরিষ্কার করতে একটু সময় তো দিতে হবে। সেই সহিষ্ণুতাটার পরিচয়টা আমাদের দিতে হবে। সেটা আমরা অভাবটা লক্ষ্য করছি এবং এটাও লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের দূরত্বটা একটু বাড়ছে। সেটাও কিন্তু কাম্য নয়, অভিপ্রেত নয়। কারণ রাজনৈতিক দলই শেষ পর্যন্ত দেশটাকে চালাবে এবং একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে যে নির্বাচনটা হবে, সেটার মাধ্যমে যে সরকার গঠিত হবে তারাই দেশটাকে চালাবে, সংস্কারটাকে তারা এগিয়ে নিয়ে যাবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার 6 মাস, 1 বছর, 2 বছরে কিন্তু শেষ হবে না। এটা অন্তহীন প্রক্রিয়া। 3 বছর পরে যে একটা সংকট দেখা দিবে সেটা তো আমি আগাম সমাধান করতে পারবো না, সংস্কার করতে পারবো না। ফলে একটা রাজনৈতিক সরকার যখন আসবে, একটা মোটামুটি ভোটার তালিকাটা নিশ্চিত করে, সবার অংশগ্রহণ নিশ্চিত করে, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করে, ভোটাধিকার যেন পায় মানুষ, রাতের ভোট যেন না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতিটার উন্নয়ন লাগবে, নিত্যপণ্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। একটা আইনের শাসন মোটামুটি প্রতিষ্ঠিত হলে তখন একটা নির্বাচনের কথা আমরা ভাবতে পারি। আশা করব যে এই বছরের মধ্যে সেটা হবে। সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুইটাই চলবে। তার মধ্যে যদি এরকম আবার প্রোক্লেমেশন নিয়ে আবার একটা নতুন বিতর্ক তৈরি করা হয়, সেটা তো ঠিক নয়। ছাত্রদেরও সেটা বুঝতে হবে। এবং একটা শোনা যাচ্ছে যে কিংস পার্টি গঠন করা হবে বলে শোনা যাচ্ছে, তাহলে তো সেই আগের ফর্মুলাই হইল, এটা তো আর চেঞ্জ হলো না। আমরা যদি দৃশ্যমানভাবে এটা না পাই, না, আপনি কি চেঞ্জ আশা করেছিলেন? চেঞ্জটা তো আশা করব আমরা যে একটা সুষ্ঠু ভোটাধিকার যেখানে থাকবে, নিত্যপণ্যের সহনীয় পর্যায়ে থাকবে, মানুষের স্বপ্নটা বাস্তবায়িত। আমাদের উচ্চাশাটা অতিমাত্রায় বেশি আর কি, সেটার সঙ্গে বাস্তবতার অনেকখানি ফারাক। তো এই গ্যাপটাকে দূর করতে হবে। এবং আপনি এটাও মনে রাখবেন যে 100% প্রত্যাশা পূরণ হওয়া পৃথিবীর কোনো দেশে কোনো সময় এটা সম্ভব না। অ্যাবসলিউট বলে কিছু নাই আসলে। তা আপনার যতটা সম্ভব, এর মধ্যেও কিন্তু ভুলভ্রান্তি অনেক হয়েছে। উপদেষ্টা পরিষদের দক্ষতা, বিচক্ষণতা, পরিপক্কতা, দূরদর্শিতা, এগুলি নিয়ে প্রশ্ন উঠছে। তাদের দেশপ্রেম, সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং এত বড় ম্যান্ডেট কিন্তু আর কোনো সরকার এত বছরের ইতিহাসে পেয়েছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন, পায় নাই। তো সেইটার অনুযায়ী আমরা কিন্তু তাদের কাছ থেকে কাজগুলি সেভাবে পাচ্ছি না, এটা একটা কথা। এবং প্রথমে সরকার বলল যে এটা একটা প্রাইভেট উদ্যোগ, আবার পরে বলল যে আমরাই ঘোষণা করব। তো এটার মধ্যেও তো একটা ফাঁক আছে। এটার এত তারা এটা কেন বলে? এই চাতুর্যের তো কোনো অর্থ নাই আসলে, তাই না? এটা পরিষ্কার করে বলতে হবে সরকারকে। প্রোক্লেমেশন ঘোষণা হলে আবার তারা আলটিমেটাম দিয়েছে, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। আগে নির্বাচন হবে না সংস্কার হবে, মুরগি আগে না ডিম আগে, নানান বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইবো না যে কোনোভাবেই প্রলম্বিত হোক। মানুষের প্রত্যাশা যে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি দেশে বিরাজ করবে, মানুষ একটা সহনীয় পর্যায়ে থাকবে। যদি এখন দ্রব্যমূল্য আগের থেকে বেড়ে যায়, তাহলে যদি মানুষ বলে যে আগেই ভালো ছিলাম, তার এর থেকে মর্মান্তিক এবং এটার থেকে বড় ব্যর্থতা তো আর হতে পারে না। সেটা তো আমরা উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। কারণ এই যেই একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এটাকে সংহত করতে হবে। মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে, এটাকে টেকসই করা। হাসান হাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আবু আলম শহীদ খান, আপনি জানেন যে 2025-এর এই প্রথম দিনের এই অনুষ্ঠান 41তম পর্ব। সেই পর্বে হাসান হাফিজ যা বলছেন, এর সঙ্গে কি আপনি যোগ করবেন না ভিন্ন মত আছে? না, আমার মনে হয় যে হাসান হাফিজ যেভাবে বলেছেন এটাই মোটামুটি নাগরিকদের মতামত, ওটা তুলে ধরেছেন উনি। কারণ আমরা তো যে জিজ্ঞেস করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কী, তো প্রত্যাশা তো আমাদের এই 71-এ প্রত্যাশা ব্যক্ত করেছিল বাংলাদেশের মানুষ, যে একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তো আমরা এই গত 54 বছর ধরে এই প্রত্যাশায় দোলাচলে আছি, আমাদের স্বপ্ন পূরণ হয়নি। তারপরে তো 1990 একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানেও ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং 3 জোটের একটা রূপরেখা আমরা পেয়েছিলাম। সেই রূপরেখা অনুযায়ী আমাদের যে গণতন্ত্র চলার কথা সেটাও আমরা দেখেছি চলেনি। তারপরে তো আমরা গত 14, 18, 24 যে নির্বাচনগুলো দেখেছি, যেভাবে নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, আমাদের যে সরকারের যে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারিকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, পুলিশকে একেবারে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, আপনার অন্যান্য যে সাংবিধানিক কমিটিগুলো ছিল, সাংবিধানিক পরিষদগুলো যেগুলো ছিল, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, অন্যান্য কমিশন, সেগুলোকেও যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলশ্রুতি বা যার পরিণামে, যার কারণে কিন্তু এই ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান। এখন ছাত্ররা এটার ভ্যানগার্ড হিসেবে সামনে ছিল, এতে কোনো সন্দেহ নেই। তারা এই সাহসিকতার সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কিন্তু এটা তো আমাদেরকে মানতেই হবে, বা আমরা দেখেছি বাস্তবতা হলো যে এখানে লক্ষ কোটি নিরন্ন, বঞ্চিত, নির্যাতিত মানুষের অংশগ্রহণ আছে। যেটা হাসান হাফিজ বললেন যে দ্রব্যমূল্য, তো দ্রব্যমূল্য একজন মানুষকে কত ক্ষতবিক্ষত করেছে এটা তো আমরা জানি, এখন দেখছি যে 12 থেকে 14 কোটি মানুষ দ্রব্যমূল্যের যন্ত্রণায় অসহনীয় জীবনযাপন করছে। তখন সময় এক দেশের প্রধানমন্ত্রী একদিন হয়তো যোগ করছিলেন যে তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো তিনি যখন এটা বলেন, আর একজন রিক্সাওয়ালা, একটা মুদি দোকানি, একটা ফুটপাতের চাওয়ালা, তো যখন সে এক হালি ডিম কিনতে পারে না, তখন নিশ্চয়ই সে মনে করে যে এই সরকার তো তাদের সরকার না, এই সরকার তার জন্য কোনো কাজ করছে না, জনকল্যাণে কোনো কাজ করতেছে না। তো সেই কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে এবং সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো ছিল যারা ফ্যাসিবাদ এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে তাদের সংগ্রামটা অব্যাহত রেখেছিল 15 বছর ধরে। তো তাদের সকলেই রাস্তায় ছিলেন, সকলেই এসেছেন। এখন যেটা হচ্ছে যে মার্চ ফর ইউনিটি, যেটা আগের নাম ছিল প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, তো এইটা হাসান হাফিজ একদম সঠিকভাবে বলেছেন যে এইটা আপনি 4 মাস এতদিন পরে হঠাৎ এটা করার কি দরকার। কারণ আমরা তো একটা সরকার গঠন করেছি এবং তাদের সমর্থনে, তাদের ইচ্ছায় বলা যায়, এবং ডক্টর ইউনূস তো এটা বলছেন ছাত্রদের ইচ্ছা, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, এরকম কথা বলেছেন, নিয়োগকর্তা হিসাবে বলেছেন। তো তারপরে আপনাদের সরকার আছে, আপনারা সরকারের সাথে আলাপ আলোচনা করেন, আপনারা সরকারের অংশ, বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা আছেন তারা সরকারের অংশ। তবে এখন একটু দেখা যাচ্ছে যে মার্চ ফর ইউনিটি নামে অনৈক্যর মতো অবস্থা, সরকারের সাথে তাদের দূরত্ব, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের দূরত্ব, যারা এই আন্দোলনে ছিলেন, যারা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, তারা তো পালিয়ে গেছেন, তারা তো এই সিনেই নাই। সুতরাং যারা আন্দোলনের মধ্যে ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা এবং তাদের সাথে ঐক্যমত্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এবং যে অনেক কিছু সমাধান করা, যে এই সংস্কার, নির্বাচন কখন হবে, নির্বাচনের টাইম লাইন, কতদূর আমরা সংস্কার করতে পারবো, কতটুকু সংস্কার না করলে নির্বাচন করা যাবে না, এইসব নিয়ে পরিষ্কার একটা আলাপ আলোচনা এবং একটা ঐক্যমত্য দরকার। তো সেক্ষেত্রে আপনার যে 31 তারিখে গতদিন তারা যে আয়োজন করেছিলেন, সেই আয়োজন থেকে পরে গভীর রাত্রে তারা পিছিয়ে আসলেন, তারপরে বললেন যে এটা মার্চ ফর ইউনিটি হবে। এখন মার্চ ফর ইউনিটিতে ওখানে যে আবার একটা আলটিমেটাম দিলেন। সরকারকে এইভাবে আলটিমেটাম দেওয়া, যেমন ধরেন 15 জানুয়ারির মধ্যে সরকারকে এরকম একটা ডিক্লারেশন দিতে, যারা এখনো সরকারেই আছে, হ্যাঁ তারা সরকারে আছে এবং ডিক্লারেশন দিতে হবে, মানেটা কি? আপনি এটা বাধ্য করতে পারেন। এবং সরকার যেটা বলেছে যে তারা সকলের সাথে আলাপ আলোচনা করে এরকম একটা ডিক্লারেশন তৈরি করবে। এরকম একটা ডিক্লারেশন তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা নাই, তৈরি করা যাবে না এরকমও না, এবং আপনি একটা ডিক্লারেশন তৈরিও করতে পারেন। সেটা এই যে সরকার গঠনের জন্য যেভাবে সরকারটা গঠিত হয়েছে সেটা থাকতে পারবে। আমরা নিশ্চয়ই, আমরা 3 জনই জানি এবং আমরা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ 10 এপ্রিল। কিন্তু আপনি দেখেন মতি ভাই, আপনি তো জানেন যে এই স্বাধীনতার ইশতেহার কিন্তু 3 মার্চ পল্টন ময়দানে ঘোষণা করা হয়েছিল। সেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন, তার সামনে ঘোষণা করা হয়েছিল। এবং অনেকগুলো জিনিসের মধ্যে 3টা জিনিস তো সেদিন ঘোষণা হয়। একটা জাতীয় পতাকা কি হবে, কোনটা আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কি হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং এই দেশটার নাম কি হবে সেটাও কিন্তু ওখানে ঘোষণা হয়েছিল, বাংলাদেশ। সো ওইটার ধারাবাহিকতায় আপনার 10ই এপ্রিল একটা ইন্ডিপেন্ডেন্স প্রোক্লামেশন করা হয়, যেটা আমাদের কনস্টিটিউশনের অংশ। সুতরাং এরকম আপনি একটা গণবিপ্লবের পরে বা আপনি একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা ডিক্লারেশন করা যাবে না এরকম নয়, কিন্তু আপনি ওনারা যেভাবে করতে চান এবং যেভাবে ফেসবুক এবং মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে উস্কানিমূলক বার্তা দিয়েছেন, আমি এটা উস্কানিমূলক এই জন্য বলছি যে বলেছেন যে নাও অর নেভার,
মানে এমন অবস্থা যে এই সরকারকে তারা ফেলে দেবেন, সংবিধান কবর দিয়ে দিতে হবে। নো, সংবিধানের ব্যাপারে তো অনেক আলোচনা হয়েছে এবং আমার ধারণা আমার নাগরিক সরকার চলে গেলে তারা কি করবেন, কি হবে তখন বাংলাদেশের পরিস্থিতি? না, আমি এই বিষয়ে আলোচনার সময় আমি একটা জিনিস বলছিলাম যে হ্যাঁ, ওনারা যদি কোনো ডিক্লারেশন দিতে চান তাহলে এটা সরকারের ডিক্লারেশন হতে পারে, যেইভাবে আমাদের ইন্ডিপেন্ডেন্স যে ঘটনাটা দেওয়া হয়েছিল সেইভাবে দিতে হবে। তাহলে আমি বলেছিলাম তাহলে কি ওনারা স্থির করেছেন যে ওখানে ডক্টর ইউনূস এবং ইয়ারা থাকবেন, সকল উপদেষ্টা থাকবেন, ওখানে সেনাবাহিনী প্রধান থাকবেন, আইজিপি থাকবেন, নৌবাহিনী বিমান বাহিনী প্রধান থাকবেন, ক্যাবিনেট সেক্রেটারি থাকবেন? কেন আপনি যখন একটা সরকার দেশে আছে তখন যখন আপনি কোনো ঘোষণা দিবেন তাহলে সেটা সরকারের ঘোষণা হতে হবে এবং সরকার ওখানে থাকতে পারে। আপনি জানেন এরকম একটা বিপ্লবী সরকার গঠনের চেষ্টা হয়েছিল 1975 সালের 7ই নভেম্বর, আপনার মনে আছে নিশ্চয়ই। 7ই নভেম্বর একটা সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল এবং জেনারেল জিয়াউর রহমান শহীদ মিনারে আসার কথা ছিল এবং তৎকালীন জাসদ, গণবাহিনী এবং তাদের যে সৈনিক সংস্থা তারা ঠিক করেছিল ওখানে সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা বিপ্লবী সরকারের ঘোষণা আসবে। জেনারেল জিয়াউর রহমান ওখানে আসেননি, একজন মাত্র লোক, তাকে আনতে পারেননি। এটা হয়তো এক ধরনের ব্যর্থতা, অথবা যা হয়েছে হয়েছে, ইতিহাস যা হয়েছে হয়েছে, কিন্তু বিপ্লবী সরকার তো গঠন করা যায়নি। ওরকম একটা সুযোগ থাকা সত্ত্বেও, বিশাল সুযোগ, এরকম করে হঠাৎ করে পুনরাবৃত্তি কিনা আমি জানি না। সেটা পুনরাবৃত্তি হলে তো 5ই আগস্টই হতে পারতো। 5ই আগস্টে আপনি সেনা সদরে না যেয়ে, আপনি বঙ্গভবনে না যেয়ে শহীদ মিনারে যেতেন বা শাহবাগে আপনি একটা সরকার ঘোষণা করতেন। তারপর সেই সরকার অ্যাকসেপ্ট করতো কিনা, জনগণ অ্যাকসেপ্ট করতো কিনা এবং রাষ্ট্রের অন্যান্য বাহু অ্যাকসেপ্ট করে কিনা, সরকার গঠন করলে হবে না। জি, আপনার কাছে আসছি পরে। হাসান হাফিজ, কেউ বলছেন 2025 হতে পারে রাজনীতির ভাগ্য নির্ধারণের বছর, আপনার কি মনে হয়? এটা তো সত্যি কথাই। আমরা একটা মানে সত্যিকারের ক্রান্তিকালে আমরা এসেছি। মানে এতকাল আমরা শুনে আসছি যে ক্রান্তিকাল পুরায় না, একটা বিশাল বাক বদল তো হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যে পরিবর্তনটা সাধিত হয়েছে সেটা একটা বড় একটা সুযোগ। এটা যদি আমরা এখন কাজে লাগাতে না পারি তাহলে ভবিষ্যতে কিন্তু আরও বড় স্বৈরাচারের কবলে আমরা পড়তে পারি। ফলে এখন সতর্কতার সঙ্গে এগুতে হবে। আমাদের দেশের ভিতরে ষড়যন্ত্র আছে, পতিত স্বৈরাচারের দোসররা ক্রিয়াশীল আছে, নানান ধরনের ডিস্টারবেন্স হচ্ছে, সরকারকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, নানান ধরনের কার্ড খেলা হচ্ছে। আপনি জানেন যে সংখ্যালঘু কার্ড, জুডিশিয়াল কু করার চেষ্টা, আনসার বিদ্রোহ, অমুক তমুক, গার্মেন্টস, নানান রকমের অভিনব সব সমস্যা কিন্তু এই সরকারকে ফেস করতে হচ্ছে। এত চাপ, ভয়ঙ্কর একটা চাপের মধ্যে তারা আছে। তো এর মধ্যেই কিন্তু আমাদের এগুতে হবে। আর আশা করা যায় যে একটা মতৈক্য হবে, রাজনৈতিক দলগুলিকে সরকার আরও বেশি আস্থায় নেবে, তাদেরকে ইনভলভ করবে। সংস্কার হলো, আপনার সরকার ক্ষমতায় আসলে আপনি এটা মানলেন না, তাহলে তো হবে না, এটা আগে গ্যারান্টিটা লাগবে। আমার বন্ধু আবু আলম শহীদ খান একটু আগে বলেছে 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন হয় নাই। সেটাও যদি বাস্তবায়িত, স্বায়ত্তশাসিত হইতো, গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, এগুলির কথাগুলি ছিল আমার মনে আছে। এই গুলিস্তানেই কিন্তু ঘোষণাটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, হ্যাঁ, তো সেটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত না, হাতছাড়া হয়ে গেছে। এবারও যেন বিপ্লবের ফসল যেন হাতছাড়া না হয়, এই জন্য সতর্ক থাকতে হবে মানুষকে, রাজনৈতিক দলকে। শুধু 23 জন উপদেষ্টা দিয়ে বড় ধরনের কোনো পরিবর্তন রাতারাতি করা সম্ভব না। না, শুধু উপদেষ্টা বাড়ালেই কি কাজে আসবে? দক্ষতা আসবে না। এখানে নির্বাচনেও ভুল হয়েছে আমি বলবো, অবশ্যই কারো কারো বিচক্ষণতা, পরিপক্কতার অভাব আছে। আমি বলেছি যে তাদের সততা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলছি না, কিন্তু দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি। এবং ফার্মনেস তাদের মধ্যে নাই, সেই দৃঢ়তাটা নাই। মানুষের ম্যান্ডেট আছে, তারপরে কেন এইভাবে পারছে না কেন করতে? সিন্ডিকেটের হাত পা গুড়িয়ে দিতে পারছে না কেন? মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে একটা হতাশা। আপনি সবজি ট্রেন চালু করলো 2 দিন, সেটা ট্রেনের যে তেলের খরচ পর্যন্ত ওঠে না। চাঁদাবাজ বদল হয়েছে, হাত বদল হয়েছে, তাহলে আর পরিবর্তনটা কি? সেটা কিন্তু নিশ্চিত করতে হবে প্রত্যেককে। ছাত্রদের আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি আরও কিছুদিন রাস্তায় থাকতে হবে, মানে তাদের পাহারা দিতে হবে যে নতুন শক্তি এসে যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। সেই জন্য সংস্কারটা দরকার। এটা বিএনপি এর মধ্যে আগের থেকেই দিয়েছে সংস্কার প্রস্তাব। তারা যদি মিন করে, তারা এর মধ্যে অ্যাকশন নিচ্ছে, চাঁদাবাজদেরকে বের করে দিচ্ছে, কিন্তু তাদেরকে আরও কঠোর হতে হবে। না হলে মানুষ বলবে কি, সেই যেই আওয়ামী লীগ ছিল তো বিএনপি তো সেরকমই। সেই চ্যালেঞ্জটা কিন্তু বিএনপির সামনে বেশি করে আছে, জামাতের মধ্যেও আছে, আর অন্য পার্টি তো নাই আসলে। সেগুলি আসতে পারবে কিনা সেটা বিচারের পরে বোঝা যাবে, নির্বাচন করতে পারবে কিনা। আমি যদি ঠিকভাবে শুনে থাকি, আপনি শুরুতেই বলছিলেন যে এই যে মানে কি থেকে 31শে ডিসেম্বর মার্চ ফর ইউনিটি
আমাদেরকে অনৈক্যের বার্তা দিয়েছে। আমি বলেছি এই অনৈক্যটা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই অনৈক্যটা বলতে সরকারের সঙ্গে ছাত্রদেরও একটা দূরত্ব বাড়ছে, রাজনৈতিক দলগুলির দূরত্ব বাড়ছে, আপনি যদি ব্যাখ্যা দেন, এবং রাজনৈতিক দলগুলির পারস্পরিক অবিশ্বাসও বাড়ছে। আপনি দেখেন বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ কিন্তু প্রকাশ্যে তারা বক্তব্য দিচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে দিচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনে আসবে কিনা এটা নিয়েও কিন্তু এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছে। এই ব্যাপারে কিন্তু ইউনিফাইড কিছু আমরা পাচ্ছি না তাদের কাছ থেকে। সেই ব্যাপারেও কিন্তু জাতীয় ঐক্যমত্য একটা লাগবে। সেটা হবে ওই যেটা 6 জন সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং আলী রিয়াজ সেটা সহসভাপতি, তারা কিন্তু রাজনৈতিক দলগুলির সঙ্গে নেগোশিয়েট করবে। একটু আগে আলী রিয়াজের সঙ্গে আমার কথা হচ্ছিল, সংবিধান সংস্কার কমিশনের প্রধান, সেই আলী রিয়াজ বলছিলেন যে কোন ইয়েতে নিউজ বেরিয়েছে যে 15 তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে, কিন্তু তারটা আমি জানি যে আমি তার এখানে গিয়েছিলাম, অংশগ্রহণ করেছি। 7 তারিখে তার রিপোর্ট দেওয়ার কথা। তারপরে আপনি জানেন যে নির্বাচন কমিশন সংস্কারও এরাও গুছিয়ে এনেছে। প্রশাসনেরটা নিয়েও আবার গোলমাল দেখা দিয়েছে। গুম কমিশনও এর কাজ চলছে, মিডিয়া কমিশনও অনেকগুলি মিটিং করেছে, স্বাস্থ্য কমিশনও অনেকগুলি মিটিং, আবার অনেকগুলি পরেও গঠিত হয়েছে। মোট 15টা সংস্কার কমিশন কাজ করছে। তো এগুলি অনেকগুলি যথাসময়ে গঠিত হয় না, বিলম্বে হয়েছে। সেখানেও আমি বলবো সরকারের অদক্ষতাটা ছিল। তো এটা কেউ কেউ সমালোচনা করবে, বলে যে এটা একটা এনজিও সরকার। তা আমি এটা বলতে চাই না, কিন্তু অদক্ষতা আছে অনেকগুলি উপদেষ্টার, অনেকজনেরই বিচক্ষণতা পরিপক্কতার অভাব আছে। সেটার প্রমাণ আমরা পেয়েছি এর মধ্যে, সেটা দুঃখজনক ছিল। তাইলে কি দাঁড়ালো? আমরা জাতীয় ঐক্যমত্য ছাড়া এই আগামী বছর নির্বাচনের বছর যদি আমরা বলি, তাহলে কিভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে? এটার জন্য প্রকৃত অর্থে সমন্বয়টা ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলির হতে হবে, সমন্বয়টা হতে হবে। এখানে ওই যে একসময় আপনি জানেন যে আন্দোলনের সময় স্লোগান ছিল যে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, তাই না? তুমি কে আমি কে রাজাকার, এটাও বলেছে। সেটা তো বলেছে ঠাট্টা করে, টন করে। সেটা শেখ হাসিনা সেই ভাষাটা বুঝতে পারেননি, ফলে দমন পীড়নের চলে গেছেন, তার নিয়তির দিকে তিনি ধাবিত হয়েছেন। তো কিন্তু সমন্বয়টা এখানে, প্রকৃত অর্থে সমন্বয়টা দরকার, এবং এখানে পরমত সহিষ্ণুতাটাও দরকার। ছাড় দিতে হবে সবাইকে, মিলেমিশে একটা জাতীয় ঐক্যের ডাক দিতে হবে, এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে নির্বাচনটা পর্যন্ত। যেই দল আসবে, এখন যদি এমন সংস্কার হয়, তাহলে তো কোনো দলের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ এককেন্দ্রীকরণটা থাকবে না ক্ষমতার, এবং মানে এক ব্যক্তির হাতে কোনো ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য সংস্কারটা দরকার। এটা যদি হয়, তাহলে আমরা একটা আশার আলো হয়তো দেখতে পাবো। অনেক ধন্যবাদ। বাইরে একটা ধারণা আছে আবু আলম শহীদ খান, ধারণাটা হচ্ছে যে সরকার নির্বাচন বিলম্বিত করতে চায়। এই ধারণাটা কেন? এই ধারণা হওয়ার কয়েকটা কারণ আছে। যেমন ধরেন যে এখন পর্যন্ত একটা নির্বাচনী রোড ম্যাপ, যেটা বারবার বলা হচ্ছে, সেই রকম রোড ম্যাপটা আসে নাই। বা ধরেন এই সরকার কী কী করতে চায় তারও একটা রোড ম্যাপ থাকতে পারতো, যে আমরা এই সময় এই কাজগুলো করব। ডক্টর ইউনূসের যে সর্বশেষ ভাষণ, যেখানে উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, সেখানে কিন্তু মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে যে 25শে ডিসেম্বর কিছু সংস্কার করে, তারপরে যদি আরও কিছু সংস্কার করতে হয় 26শে জুন। সুতরাং ওখান থেকে একটা ধারণা পাওয়া যায়, বাট হয়তো একেবারে নির্দিষ্ট ডেটটা উনি বলতে পারেননি। সেটা হয়তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা আসবে। যেহেতু ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যেটা বোঝা গেল, নাগরিক শক্তি বা নাগরিক কমিটি একটা গঠন করেছেন, তারা একটা অফিস নিয়েছেন। আপনি ওদিক দিয়ে যাওয়ার সময় দেখবেন সেখানে অনেক গাড়ির ভিড় থাকে। এখন আমি গতকাল অনেক বড় বড় গাড়ি দেখেছি, বাস দেখেছি ওই রাস্তাতে, রূপায়ণ টায়ারে তাদের অফিস। সুতরাং ওনারা যে একটা কিছু করতেছেন, এবং তারা কিন্তু ভিজিট করছেন, তারা হেলিকপ্টারে করে ভিজিটে যান, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা বক্তব্য রাখছেন এবং কমিটি ফর্ম করার চেষ্টা করছেন। সো এবং তারা একটু নির্বাচনটা বিলম্বিত হোক এরকম তারা চেষ্টা করছেন। এখানে বিএনপি এবং তার সাথে যে দলগুলো আছে, তারা একটু দ্রুত নির্বাচন চায়। যেহেতু 25-এর, যে আপনি বলছেন 25-এর মধ্যে কীভাবে হতে পারে, তো 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে বিএনপি মনে হয় সেটাই চাচ্ছে, যে ঠিক আছে, যেটা ঘোষণা করেছেন 25শে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দেন এবং তারিখ ঘোষণা করেন। এটা চাওয়ার একদম জেনুইন কারণ আছে, কারণ তারা এখন দেখছে যে তাদের যে অ্যানালাইসিস বা মাঠ পর্যায়ে আমরাও যেটা ফলো করলে দেখতে পারবো, যে একটা যে দল ক্ষমতা ছিল, সেই দল যেহেতু একেবারে মাঠ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, সে কারণে বিএনপির এখন চান্সেস বেশি যে তারা নির্বাচনে জনগণের ভোটটা নিতে পারবেন কিনা জানি না, ভোট হলেই তো বোঝা যাবে। এবং সেই ভোটটা উৎসবমুখর পরিবেশে, ভয়ভীতিহীন পরিবেশে এবং নিরপেক্ষ কোনো রকম চাপ ছাড়া যদি ভোট হয়, তখন আমরা দেখতে পারবো যে আসলে কি হয়। সুতরাং তারা ভাবতেই পারে এরকম। অন্যদিকে যারা নতুন দল করবেন বা যেসব দলের ওই সাপোর্টটা নেই,
যে যারা ক্ষমতায় যেতে পারবেন, সরকার গঠন করতে পারবেন, এরকম সাপোর্ট নেই। তাদের একটু দীর্ঘ হলে তারা ভাবছেন সুবিধা আছে। সুবিধাটা এরকম যে এই যে ছাত্র সমন্বয়ক তো অলরেডি সরকারে আছেন, এবং অন্যান্য সরকারের যে বিভিন্ন সেক্টর, হাত পা চোখ মুখ, এখানে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনে কিছু কিছু লোককে তো অলরেডি অবশ্যই তারা চাকরি দিচ্ছেন, তাদেরকে বসানো হচ্ছে। সুতরাং তারা চাচ্ছেন যে এই সব জায়গায় লোকজন সেট করে, যেটা নির্বাচন কমিশন, নির্বাচনের সংস্কারের রিপোর্টই এখনো আসেনি, আপনি নির্বাচন কমিশন গঠন করে ফেলেছেন, তাই না? দুদক কমিশন, আপনার রিপোর্টই আসেনি, আপনি করে ফেলেছেন। এবং নির্বাচন কমিশন কিভাবে করলেন? ওই স্বৈরাচারের পার্লামেন্টে, বা যে পার্লামেন্ট আপনি বলছেন ইল্লিগাল, সেই পার্লামেন্টে যে আইন পাস করা হয়েছিল সেই আইনের ভিত্তিতে করলেন। তো এটা তো এটা নিয়ে কথাবার্তা হতে পারে। সুতরাং তারা চাচ্ছেন ওই অন্য আরেকটা পক্ষ যে নির্বাচনটা একটু বিলম্বে হোক এবং আমরা আমাদের লোকজন সেট করি। তো এটা তো পুরানা প্রক্রিয়ার মতো হলো যে আপনারা সবাই মিলে আপনাদের লোক সেট করবেন, মানে জনগণের উপর আস্থা নেই, নাগরিকদের উপর আস্থা নেই। সেই জন্য তো এই অভ্যুত্থান হয়নি, সেই জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি। এখন 25কে আমি মনে করি যে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ক্লিয়ার, স্বপ্ন পূরণের স্বপ্নযাত্রা হতে পারে 25, এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। আপনি যে অনৈক্যটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি অ্যানালাইসিস করি, অনৈক্যটা আমি পছন্দ করছি না নাগরিক হিসাবে। অনৈক্য থাকলেই ভয় লাগে, অনৈক্য থাকলে মনে হয় যে কী জানি কী ঘটবে, তাই না? শঙ্কা জাগে, নৈরাজ্য হতে পারে, এরকম জাগে। কিন্তু অনৈক্য কিন্তু আপনার গণতন্ত্রের একটা অংশ। মানে আমরা সবাই মিলে তো একটা দল করবো না, বিভিন্ন দল থাকবে, তাদের বিভিন্ন মতামত থাকবে, গোষ্ঠীর মতামত থাকবে, শত ফুল ফুটবে আর কি। তো সেটা একটা দিক, কিন্তু সেখানে যে চাপ সৃষ্টি করা যাবে না। আপনি যেভাবে হুঙ্কার দিবেন, আপনি চাপ দিবেন, আপনি ঢুকে যাবেন সর্বোচ্চ আদালতে, বিচারপতিদের তখনই পদত্যাগ করাবেন, আপনি রাষ্ট্রপতির ওখানে চলে যাবেন যে এখনই পদত্যাগ করতে হবে, আপনি আবার আদালতে যাবেন অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, আবার কতক্ষণ পরে আপনি এটা প্রস্তাবটা তুলে আনবেন, তারপরের দিন আদালতে এটা ফেরত দিবে, আপনি আবার রাতের বেলা একটা ম্যাপ দিয়ে দিবেন বিভিন্ন এলাকা নিয়ে, তারপর 2 ঘন্টা পরে আবার এটা উইথড্র করবেন। এই জিনিসগুলো থেকে নিশ্চয়ই আমাদেরকে বিরত হতে হবে। তো সুতরাং ওই জিনিসগুলো ঘটলে অনৈক্য বেশি সৃষ্টি হয়। বাট অনৈক্যকে আমি গণতন্ত্রের অংশ হিসেবে দেখি, এবং 25-এ আমরা নিশ্চয়ই একটা জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতটা কীভাবে হবে সেটা এক লাইনে যদি বলি, যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত আছে, ছাত্র সমন্বয়কদের মতামত আছে, এখানে যারা আন্দোলনে অংশগ্রহণ তাদের মতামত আছে, সব মতামত নিয়ে আপনি টেবিলে বসেন, এমন এখান থেকে কমন পাবেন তো আপনি 10টা 20টা 15টা জিনিস হয়তো কমন পাবেন। সেইটা মিনিমাম পয়েন্টস হতে পারে, মিনিমাম পয়েন্টস ফর জাতীয় ঐক্য। অনেক ধন্যবাদ হাসান হাফিজ। বিভক্ত সমাজে অনৈক্য থাকলে বেনিফিট কে পাবে? না, এটা একটা সহনীয় পর্যায়ে তো বললো, তো আবু আলম শহীদ খান তো বললেন যে সেটা থাকবে, ভিন্ন মত তো থাকবে। আমি বারবার বলছি যে এই মুহূর্তে অনৈক্যটা যে পর্যায়ে আমরা আছি, যে 4 মাস পরে এটা অন্য শক্তি এটাতে উৎসাহিত হতে পারে, সেটা কাম্য নয়। ছাত্ররাও এটা বলেছে পরিষ্কার করে, এটা আমি আর খোলামেলা আর বলতে চাচ্ছি না। কিন্তু সেটা থাকুক, অনৈক্য থাকুক, কিন্তু সেটা যেন সহিষ্ণুতা থাকে তার মধ্যে, পরমত সহিষ্ণুতা থাকে। আমি ছাড়ের কথা বলেছি, 2 পক্ষকে ছাড় দিতে হবে। এখন এটা যদি আমরা এত টুকরে টুকরে হয়ে যাই, একটা এই সামনে কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জটা এই বিপ্লবের ফসল ঘরে তোলার কাজটা এখনো বাকি আছে। ফলে এটাকে সংহত করতে হবে, স্থায়ী করতে হবে। সেটার জন্য কিন্তু সহিষ্ণুতা দরকার, ধৈর্য দরকার, সময় দরকার। একটা আপনি প্রোক্লেমেশন যদি করেন 15 দিনে তো করা সম্ভব না। এটার মধ্যে অনেক প্রোক্লেমেশন হওয়া মানেটা হচ্ছে পুরোটাই নতুন করে সাজাইতে হবে না। প্রোক্লেমেশন হতে পারে, সেটা হলো এই সরকার কি প্রেক্ষিতে ক্ষমতায় এসেছে সেটার একটা সনদ একটা তৈরি করা, যেটা পরবর্তীকালে সরকার যেভাবে গঠিত হলো ওই প্রোক্লেমেশনের মাধ্যমে, একটা প্রোক্লেমেশনের মাধ্যমে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটু লিগ্যাল সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা, সেটার ভিত্তিটা তৈরি করছে। সেটা 15 দিনে করা সম্ভব না। এটার জন্য তো স্টেক হোল্ডার আছে অনেক, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলতে হবে, ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে, পেশাজীবীদের সঙ্গে কথা বলতে হবে, আরও নানান সেক্টর আছে। মানে কিন্তু রাজনীতিকদের সঙ্গে এই মুহূর্তে রাজনীতির সঙ্গে সরকারের দূরত্ব অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সেটাই সেখানে আপনি কি করে এটা সম্ভব, শঙ্কার কথা। সেটা দূরত্বটা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে, না হলে কিন্তু আলটিমেট তো দেশ শাসন করবে রাজনীতিকরাই, তাই না? অন্তর্বর্তী সরকার খুবই সাময়িক একটা, হয়তো এই বছরের শেষ দিকে তাদেরকে বিদায় নিতে হবে। তো আমরা চাইবো যে নাগরিক হিসেবে সসম্মানে যেন তারা বিদায় নেয়, এবং এটা যেন কোনো স্পট না থাকে সেটার মধ্যে। সেজন্য সতর্ক থাকতে হবে তাদেরকেও, রাজনৈতিক দলকেও সতর্ক থাকতে হবে। এবং রাজনৈতিক দলকে কিন্তু ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছে সেটার যে স্পিরিট, সেটার যে চেতনা, সেটা সত্যিকার অর্থে ধারণ করতে হবে। এই বিপ্লবটা যেন তারা ঠিকমতো রিডিং করতে পারে, পড়তে পারে, সেই অনুযায়ী নিজেদেরকে শোধরায়, সেই চেষ্টাটা করতে। রাজনৈতিক দলগুলির ভিতরে সংস্কারের প্রয়োজন আছে একটা, কিন্তু এককেন্দ্রিক সেখানেও কিন্তু
ডিক্টেটোরিয়াল একটা সিস্টেম আছে, সেগুলি চেঞ্জ করতে হবে। কনস্টিটিউশনের মধ্যে আছে, চর্চার মধ্যে, কিন্তু একটা নির্বাচন হইলে আপনি গণতান্ত্রিক হয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি না। আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার, উনি বলেছিলেন নির্বাচিত হলেই গণতান্ত্রিক হয় না, অনেকগুলি ইলেকশন হতে হবে, তারপরে একটা রিফাইন্ড, একটা ক্রিস্টালাইজড ফর্মে আমরা যেতে পারবো। এখনো স্বৈরাচার থাকবে হয়তো ভবিষ্যতে, কিন্তু সহনীয় পর্যায়ে যেন থাকে, কিন্তু সেটাই আমাদের হাসান হাফিজ, দুর্ভাগ্য হচ্ছে রাজনীতিকরা ঐক্যবদ্ধ, অনেকটা কম বেশি বাদ দিলে ঐক্যবদ্ধ নেই ছাত্ররা। এদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ হয়ে গেল, সেখানে কিন্তু অন্য ছাত্রদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এটা আপনি সেইভাবে তো আশাও করতে পারেন, ছাত্ররা তো রেজিমেন্টেড না আসলে, তাই না? ছাত্ররা একটা সময়ের কারণে কিন্তু তারা এই দায়িত্বটা নিয়েছে, এত বড় দায়িত্ব, হ্যাঁ বিশাল দায়িত্ব নিয়েছে, এবং আপনি দেখেন তারা কিন্তু অনেক পজিটিভ কাজও করেছে। আমি এত সমালোচনা তাদেরকে করতে চাই না। তারা দেখেন যেই সময় যে ত্রাণ তৎপরা করে চালিয়েছে, যে সেটা নজিরবিহীন, ত্রাণ রাখার জায়গা ছিল না, মানুষ বিশ্বাস করেছে তারা চুরি করবে না, তাদের উপরে আস্থাটা ছিল। তো সেই আস্থাটা তাদের ধরে রাখার জন্য তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। তাদের বয়স কম, রক্ত গরম, তাদের হঠকারিতা করার সুযোগও বেশি, যেগুলি এর মধ্যে হয়েছে কিছু। আমাদের দায়িত্ব হচ্ছে যে অভিভাবক হিসেবে, মানে তাদের গার্জিয়ান হিসেবে, মুরব্বী হিসেবে রাজনৈতিক দলগুলির এবং প্রত্যেকটা নাগরিকের, বয়স্ক নাগরিকের দায়িত্ব তাদেরকে সঠিক পথে চালানো এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, উজ্জীবিত করা, সত্যের পথে, ন্যায়ের পথে থাকার জন্য। এখন কম বয়সে তো অ্যাডভেঞ্চারিজম একটা থাকেই, স্বাভাবিক সেটা, কিন্তু এটার তো বিপদ আছে। হ্যাঁ বিপদ আছে, বিপদটার থেকে তাদেরকে সতর্ক করাটা দরকার। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, এটা কোনো ধমক দেওয়া না, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা সঠিক পথ। তো সে ছাত্ররাও আশা করি সেই সহিষ্ণুতার পরিচয় দিবে, এবং সমন্বয়টা লাগবে। প্রকৃত সমন্বয় কিন্তু সামনে, সমন্বয়ক বলে 5ই আগস্ট করেছে, কিন্তু মূল 5ই আগস্ট কিন্তু সামনে রয়ে গেছে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে সমন্বয় থাকতে হবে, ঐক্য থাকতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে, জাতীয় ঐক্যের বোধটা নিজেদের মধ্যে থাকতে হবে এবং এটার প্রতিফলন ঘটাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা হাসান হাফিজ যেটা বলছেন, এটা আমাদেরই কথা, সবাই এটা বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিপদটা হচ্ছে, যেটা হঠকারিতার কথা বললেন, আমরা তো রাষ্ট্রীয় পর্যায়ে তো হঠকারিতা করতে পারি না। হঠকারিতা হইতে পারে ছাত্র সংগঠনে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তো আমরা হঠকারিতা করতে পারি না। আমরা বলতে মোটা দাগে কোনো স্তরেই হঠকারিতাকে সমর্থন করতে পারি না বা হঠকারিতাকে পছন্দ করতে পারি না। ছাত্ররা যা করছে, তারা একা একা করছে বা তারা কয়েকজন মিলে করছে, আমি এরকমটা কিন্তু মনে করছি না মতিউর ভাই। তাদের পিছনে কেউ না কেউ আছেন, এবং তারা কিন্তু তারা সামনে আসেন না। আসলে এইরকম মিডিয়াতে আসলে, বা যদি আসতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো যে আলোচনা করতে। তারা পিছনে আসেন এবং তারা তাদেরকে উৎসাহিত করছেন এসব করার জন্য। এই ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত। এখন আপনাদের এজেন্সি রিপোর্ট কি আছে বা আপনার সংবাদপত্রের কি রিপোর্ট আছে আমি জানি না। সুতরাং হাসান হাফিজ যা বললো তার শেষের অংশটা যদি বলি, তাহলে তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা দয়া করে, যে যারা ছাত্রদের সাথে আন্দোলনে ছিলেন এবং এই আন্দোলনে তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, তাদেরকে সাহস জুগিয়েছেন এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন, দয়া করে আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে তাদেরকে দিয়ে এমন কোনো কিছু করাবেন না যেটা একটা নৈরাজ্য সৃষ্টি করে, যেটা অনৈক্য সৃষ্টি করে। ঐক্যটা কিন্তু খুব দরকার, এবং ঐক্যটা না থাকলে আমরা কিন্তু আবার ওই পুরানা যুগে ফিরে যাব। আমরা তো পুরানা যুগে ফিরে যেতে চাই না। সেটা একটা খুবই ইম্পর্টেন্ট এজেন্ডা, যেখানে আমাদের কাজ করতে হবে। এবং আমাদের যিনি দায়িত্ব নিচ্ছেন সরকারের, তিনি কিন্তু একজন নোবেল লরেট। সুতরাং আমি যদি তাকে দেখতে চাই, আমি একজন নাগরিক হিসেবে তার কাছে কি প্রত্যাশা, তার কাছে কিন্তু আমাদের প্রত্যাশা তিনি আমাদের স্বপ্ন পূরণের যে যাত্রা, সেই যাত্রাটাকে স্মুথ করবেন। তাকে আমি অং সান সু কি হিসেবে দেখতে চাই না, তাকে আমি আরও অন্য নোবেল লরেট দু একজন যাদের নামে অনেক সমালোচনা আছে সেরকম দেখতে চাই না। তাকে কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার মতো রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই। হাসান হাফিজকে এই পর্যায়ে আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা আছে, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে বলে টিআইবি বলেছে, কিন্তু এটা শুরুতেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন তারা তাড়াতাড়ি বাতিল করবেন। এই নিয়ে মিটিং হয়েছে অনেক কিছু, এখন পর্যন্ত বাতিল হয়নি। আপনার এইটাতে কোনো বক্তব্য আছে এটাতে? হ্যাঁ, সেটা তো অনভিপ্রেত, এটা যে এখনও পর্যন্ত বাতিল হয়নি। সুতরাং আমরা কথায় এবং কাজে মিল পাচ্ছি না। এই যে প্রোক্লেমেশন চাচ্ছে যে শহীদ মিনারে যে আবার যাচ্ছে, সেটার কারণও তো আছে, সেটাও তো সরকার তৈরি করছে, তাই না? এটাও তো দুঃখজনক, এটা খুবই মানে আনডিজায়ার্ড একটা জিনিস। তো ওইটা তারা হাতে রাখতে চাচ্ছে, এটা কে জানে তাদের সেরকম ক্ষমতায় টিকে থাকার, একটা কালক্ষেপণ করার
মানে বেশি যত দূর ক্ষমতায় থাকা যায় সেটা করার একটা অস্ত্র হিসেবে কিনা এই প্রশ্নটা দেখা দিয়েছে এখন। না হলে তো তারা আগেই বাতিল করতো। 5 মাস লাগে নাকি একটা এই জিনিস গণবিরোধী আইন বাতিল করতে? মুখে মুখে বলছে তো সেটা তো ঠিক না। আসলে তো প্রথমেই ভুলটা হয়েছিল, শহীদ মিনারের সরকারটা গঠন করা উচিত, বঙ্গভবনে গেছে কেন, তাই না? এখন 5 মাস পরে এসে সংবিধানকে উল্টে দিতে চাইলে তো হবে না। এত গোজামিলের একটা সীমা আছে তো। আপনি গোজামিল দেন, আপনি সুপ্রিম কোর্টের থেকে জিনিস আনছেন, ফতোয়া আনছেন, ডিক্রি আনছেন, পরে সেটা রেটিফাই করবেন, কিন্তু অতিমাত্রায় হলে তো সেটা সব কিছুর অতিরিক্ত তো ভালো না। আসলে একটা সহনীয় পর্যায়ে থাকতে হবে মাত্রাটা। তো এরকম আমাদের এরকম মনে করার কারণ আছে যে তারা ক্ষমতায় বেশি দিন টিকে থাকার জন্য এইরকম একটা গণবিরোধী অস্ত্র হাতে রাখছে। এটা তো প্রথমেই বাতিল হয়ে যাওয়া উচিত ছিল, 1 মাসের মধ্যে বাতিল হওয়া উচিত ছিল। এটা 5 মাস লাগে নাকি? নানান ফরম্যাটে এটা কিন্তু ষড়যন্ত্র এখনও ক্রিয়াশীল আছে। আমি বলছি যে দেশের ভিতরেও ষড়যন্ত্র আছে, প্রতিবেশী দেশে আছে, আন্তর্জাতিক অঙ্গনেও আছে। খুব সতর্কতার সঙ্গে আমাদের চলতে হবে। এবং ছাত্রদের মধ্যে তো আমি বলেছি যে তাদের মধ্যে অ্যাডভেঞ্চারিজম আছে, তাদেরকে সেইভাবে গাইড করাটা, সঠিকভাবে বোঝানোটা আমাদের দায়িত্ব। এটা রাজনৈতিক দলগুলিকে করতে হবে। এখন তাদের মানে মূল কাজটা রাজনৈতিক দলের হাতে। সম্পাদক হিসেবে আপনার কি চাওয়া? আমার চাওয়া যে রাজনৈতিক দলগুলি সেইভাবে আরও দায়িত্বশীল হবে এবং সংস্কারের চেতনাটা ধারণ করবে এবং সেটার স্পিরিটটা তারা তাদের কাজের মধ্যে বাস্তবের সঙ্গে মিল রেখে এটা যতটা সম্ভব প্রয়োগ করবে এবং কার্যকর একটা দৃশ্যমান কিছু আমরা এটা দেখতে চাই। সরকারকেও আরও অ্যাক্টিভ হতে বলি, আরও দৃঢ় হতে বলি, আরও কঠোর হতে বলি। না হলে কিন্তু এত ম্যান্ডেট আছে তাদের হাতে, তারপরেও তারা সেটা পারছে না। তো এইরকম মানে দুর্বল হলে তো চলবে না। এই রুগ্ন সরকার দিয়ে আমরা কি করব? একটা তাদের মধ্যে দৃঢ়তা আমরা চাই। এটা সব কিছুর একটা টাইমিং আছে একটা। আপনি যদি অসময়ে গিয়ে আপনি শক্ত হন তাহলে তো লাভ হবে না। শেখ হাসিনা যেরকম নিজের নিয়তির ইয়েতে কিন্তু যখন 7 দিন নিয়ে নিল কোটা ইয়েতে, তখনই আমি বলেছি যে এটা সর্বনাশ হয়ে গেল। এটা আপনি জানেন যে এই দেশে মধ্যরাত্রেও কোর্ট বসেছে, অনেক বসছে না, কিন্তু এইটা নিয়তির কারণে শেখ হাসিনা এটা ভেবেছিল যে কন্ট্রোল করে ফেলবে। ছাত্ররা বুদ্ধিমানের কাজ করেছে যে একদিন এগিয়ে নিয়ে আসছে ওই যে মার্চ টু ঢাকা, যেটা না হলে কিন্তু এর মধ্যে হয়তো ম্যানেজ করে ফেলতো। সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেব, তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছে, দেশপ্রেমের পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও যেন দেয়। তারা যেন ক্ষমতার কথা চিন্তা না করে। পরিষ্কার এটা সেনাবাহিনীর সঙ্গে বৈঠকেও আমরা বলে এসেছি, ছাত্ররাও স্পষ্ট বলেছে আমরা সেনা শাসন চাই না। সেনা শাসন এলে সাস্টেনও করতে পারবে না। গ্লোবাল পলিটিক্সটার কেমিস্ট্রি এরকম চেঞ্জ হয়ে গেছে আসলে। ফলে কিন্তু সেনাবাহিনী তো আমাদের একটা দেশপ্রেমিক শক্তি, তো তারা স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রাণ দিয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ করেছে। তারপরে নানান সংকটে 90-এও কিন্তু তারা গুলি চালায় নাই, এবারও তারা চালায় নাই। তো সেটা কিন্তু ভালো কাজ করেছে। কাঁধে কাঁধ মিলে সবাই মিলে একটা জাতীয় ঐক্য নিয়ে আমরা কাজ করব। সেনাবাহিনী আমাদের গর্বের বিষয়, ছাত্ররা আমাদের গর্বের বিষয়, কিন্তু রাজনীতিবিদদের দায়িত্বটা সবচেয়ে বেশি বলে আমি মনে করি। তাদেরকে কিন্তু পুরনো মডেলের রাজনীতি করলে আর হবে না। মানুষের সংস্কারের ভাষাটা বুঝতে হবে, জনপ্রত্যাশাটা কি সেটা পূরণ করার জন্যে ত্যাগ স্বীকার করতে হবে, চাঁদাবাজি কম করতে হবে। কিছু করবে না তা না, যতটা সম্ভব, এবং সহিষ্ণুতার পরিচয় দেবে, পরমত সহিষ্ণুতার পরিচয় দেবে। এই যে আমার বন্ধু আবু আলম শহীদ খান যেটা বললো যে যেন পেশি শক্তির ব্যবহার না হয় রাজনীতিতে, রাতের ভোট যেন না হয়, এগুলি আমাদের প্রত্যাশা। আর খুব বেশি প্রত্যাশা না, সাধারণ মানুষ চায় যে 2টি ডাল ভাত খেয়ে যেন তারা শান্তিতে ঘুমাতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অনেক কিন্তু খুনাখুনি হচ্ছে, ছিনতাই রাহাজানি বেড়ে চলেছে। সেগুলি যতটা সম্ভব আমরা জাস্টিস চাই, মব জাস্টিস চাই না। ধন্যবাদ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না কেন সরকারগুলো? একটা সরকার বলছি না, 2-3টা কারণে নিতে পারে না। একটা তো প্রধান কারণ হলো রাজনৈতিক প্রজ্ঞা বা রিড করা, যে জনগণকে রিড করা, বা যদি আন্দোলনের কথা বলি তো সেই আন্দোলনটা রিড করা। ওই যে দেয়ালে লিখন পড়া, পুরানো কথা, তারপর দেয়ালে লিখন কেউ পড়ে না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া কিন্তু শিক্ষা নেবে না। তো এটা হলো মূল কারণ। দ্বিতীয় কারণ হলো যে তারা তাদের অতিমাত্রায় গণকর্মচারীদের উপর নির্ভরতা, এবং গণকর্মচারীদের উপর নির্ভরতার কারণ হচ্ছে গণকর্মচারীদের তারা দলীয় কর্মীর মতো মনে করে। তো তাদের দল এবং গণকর্মচারী সরকারে এক হয়ে যায়, তখন তারা তাদের উপর নির্ভর করে। এখানে যেটা আমরা আলোচনা করছিলাম যে ওই যে কালো আইন বাতিল করতে হবে, আপনি সাইবার সিকিউরিটি আইন এটা বাতিল করতে হবে, এটাই খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। তারপরে ওখানে কিন্তু একটা, যেহেতু সাইবার ওয়ার্ল্ড আছে, আমাদের সাইবার সিস্টেম ডেভেলপ করছে, সুতরাং আমাদের একটা সাইবারের জন্য আইন লাগবে, এটাও ঠিক। কিন্তু আপনি একটা কালো আইন বাতিলের পাশাপাশি একটা আইন তৈরি করেন, ফরম্যাট করেন,
এখানে যেটা হচ্ছে যে তারা কিছু কিছু ধারা হয়তো পরিবর্তন করছেন, বাট অনেক ধারায় এমন সুযোগ রেখে দিচ্ছেন যেখানে ওই আইনটাকে যারা আইন প্রয়োগ করবে তারা যেন ব্যবহার করতে পারে। তো সেটা নিয়েই তো যত ঝামেলা, এবং তাদের যে কমিটমেন্ট, তারা কমিটমেন্ট থেকে সরে আসছেন। আপনি চিন্তা করেন একসময় বিশেষ ক্ষমতা আইন, সেই 1974-এ যদি আমরা চলে যাই, সেই বিশেষ ক্ষমতা আইন নিয়ে কত, আপনি যদি বস্তায় বস্তায়, মানে এটার উপরে পিএইচডি করে ফেলছে মানুষজন, এত বস্তা বস্তা দলিল, এবং সবাই সমালোচনা। কিন্তু আজকে 24-এ এখন যখন আপনার সাথে কথা বলছি তখনও বিশেষ ক্ষমতা আইন আছে, এটা কেউ বাতিল করে না। তাহলে সরকারে যখন যান, সেটা হলো দলীয় সরকার হোক, সেনাবাহিনীর সরকার হোক, বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হোক, এখন অন্তর্বর্তীকালীন সরকার সেরকম হবে এটা তো আমরা প্রত্যাশা করি না। সুতরাং সরকারে গেলেই কেন আপনি এই আইন টাইনগুলো রাখতে হবে, সুরক্ষা দিতে হবে, যেটা হাসান হাফিজ বললেন যে তাহলে কি তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এরকম প্রশ্ন আসবে। তো এই প্রশ্নের কি উত্তর হবে? উত্তর তো পাবেন না। সুতরাং আপনাকে কালো আইন যেটা আছে, যে জঙ্গলি আইন যেটা আছে, এটা বাতিল করবেন। আপনি যে রক্ষী বাহিনী তৈরি হয়েছিল, এবং আমরা জানি যে একটা বিশেষ বাহিনী তৈরি করা হয়েছিল, ওটাও অনেক সমালোচিত হয়েছে, এবং 75-এর 15ই আগস্টের পরে ওই বাহিনীকে ডিসব্যান্ড করা হয়েছে। কিন্তু আমরা ওখান থেকে তো কিছু শিখলাম না। আমরা পরে আবার একটা গণতান্ত্রিক সরকারের আমলে আরেকটা বাহিনী তৈরি করলাম, সেটার নাম র্যাব, এবং তৈরি করলাম, এবং র্যাবকে এমনভাবে শক্তিশালী করলাম, তাদেরকে এমনভাবে তৈরি করলাম, এবং তাদেরকে এত দলের কাজে ব্যবহার করলাম যে তারা একটা খুনে বাহিনী হিসেবে স্বীকৃতি পেল, এবং একটা বড় রাষ্ট্র বা যে কোনো একটা রাষ্ট্র তাদেরকে নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞার পরে কিন্তু আপনার ক্রস ফায়ার, মানে বিনা বিচারে হত্যাটা অনেক কমে গেছিলো। তো ওটাতে কানেকশনটা কী? তার মানে নিষেধাজ্ঞা পেল অন্য দেশ থেকে, তখন কমে গেল। এখন র্যাবকে বাতিল করার প্রশ্ন হচ্ছে, মানে ডিসব্যান্ড করার। তাহলে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আপনি সাধারণ যে প্রচলিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো আছে তার বাইরে বিশেষ বাহিনী করার দরকার নেই, এটা করেন না। আবার এই সরকারও যে বা পরবর্তী সরকার যে আরেকটা করবেন, এটা তো কোনো গ্যারান্টি নেই, বাট শিখতে হবে এখান থেকে। জি, গণকর্মচারীদের প্রসঙ্গ আপনি এনেছেন, তো আপনি একজন সাবেক গণকর্মচারীর সদস্য হিসাবে আপনি কি মনে করেন যে এটা রেজিমেন্টেড সোসাইটির মতোই? গণকর্মচারীরা রেজিমেন্টেড কিনা? হ্যাঁ, গণকর্মচারীদের কাজকর্মের ধরুন, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো খুবই রেজিমেন্টেড। বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের বিজিবির কথা যদি আপনার করেন, ইভেন পুলিশ বাহিনী শুড বি ভেরি রেজিমেন্টেড। তো গণকর্মচারীদের ওই রেজিমেন্টেশন থাকা উচিত। বাট আমি সিভিল গণকর্মচারীদের কথা যখন বলি বা আলোচনা করি, তাহলে আমি মনে করি যে এই গণকর্মচারীদের প্রয়োজন আছে, এবং গণকর্মচারী যে তৈরি করা হয়েছে এটা কিন্তু প্রয়োজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। মানে একেবারে 2000 বছরের পুরানা, এটাতে আমরা বেশি যদি নাও যাই, 610 সালে চীনে পরীক্ষা নিয়ে গণকর্মচারী নিয়োগ করা হয়েছে, তখন ডাইনেস্টি ছিল। তারপর তো 1858 সাল থেকে আমরা এই গণকর্মচারীদের দেখতে পাচ্ছি। একটা ইন্ডিপেন্ডেন্ট স্টিল ফ্রেম গণকর্মচারী গোষ্ঠী আপনার গণতন্ত্র বা শাসন পরিচালনার জন্য, সুশাসনের জন্য খুব দরকার। কিন্তু আপনি যদি সেটা সেভাবে তৈরি না করেন, সেভাবে যদি ওটাকে লালন না করেন, এবং সেভাবে যদি তাদের কাজ করতে না দেন, তাহলে এই গণকর্মচারী আর সরকার যখন একীভূত হয়ে যাবে, তখন কিন্তু দেশে আইনের শাসন হবে না, সুশাসন হবে না। সুতরাং এখনকার একটা এজেন্ডার মধ্যে এটা অবশ্যই একটা সংস্কার এজেন্ডার মধ্যে থাকতে হবে, বা আমাদের আলোচনায় থাকতে হবে যে আমাদের সরকারকে ঠিকভাবে পরিচালনা করার জন্য, আমাদের আইন কানুন বিধিবিধান সংবিধান অনুযায়ী কাজ করার জন্য আমাদের একটা মেধাবী, দক্ষ, নির্দলীয়, নিরপেক্ষ গণকর্মচারী গোষ্ঠী লাগে। সাম্প্রতিক আন্দোলনকে আপনি কীভাবে দেখেন? সাম্প্রতিক আন্দোলন তো একটা বিশেষ ইস্যুকে কেন্দ্র করে তাদের ক্ষুব্ধতার কারণে তারা করেছেন, বাট এটা সীমা অতিক্রম করেছে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে যা যা করণীয়, সেটা গণকর্মচারীরা যা করতে পারতেন, তাদের যে কন্ডাক্ট রুল, সেটার ভিতরে থেকে তারা আবেদন করতে পারতেন, তারা আলাপ আলোচনা করতে পারতেন, তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারতেন। কিন্তু তারা যে সচিবালয়ে যেভাবে আন্দোলনটা পরিচালনা করার চিন্তা করেছেন, যেভাবে একেবারে আলটিমেটাম দিয়ে পদত্যাগ দাবি করেছেন, সেই পর্যন্ত তারা নাও গেলে পারতেন। নিশ্চয়ই এটা আলাপ আলোচনার মধ্যে এখনও সমাধান করার সুযোগ আছে। ধন্যবাদ হাসান হাফিজ। এবার একটু অর্থনীতির দিকে যাই। তো একজন সম্পাদক হিসেবে সব বিষয়েই আপনার জ্ঞান আছে বলেই আপনি একজন সম্পাদক হয়েছেন। তো সম্পাদকদের কাছে মানুষের প্রত্যাশা তো অনেক বেশি, ঠিক কিনা? তা তো বটেই। হ্যাঁ, তা যদি হয় তাহলে আজকের অর্থনীতি আপনি টাচ করেছেন যে নিত্যপণ্য, অর্থনীতিটা আসলে কোন পথে? অর্থনীতি তো শোচনীয় পর্যায়ে চলে গেছে, তাই না? আপনি এতগুলি ব্যাংক নষ্ট হয়ে গেছে, তারপরে আপনি ব্যবসায়ীদেরকে আস্থায় নিচ্ছেন না, তাদেরকে ধরপাকড় করছেন না। ঠিক আছে, কেউ যদি অন্যায় করে থাকে সেটা বিচার করেন, কিন্তু তাদেরকে সেভাবে তো আস্থায় নিচ্ছেন না। তো আপনি দেখেন যে কত সংকটের মধ্যে এই দেশ গেছে। আপনি রিজার্ভ প্রবাসী যোদ্ধারা আমাদের, তারা অনেক দেশপ্রেমিক, আমি মনে করি আমাদের থেকে বেশি দেশপ্রেমিক। 21 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ, কিন্তু আপনার রিজার্ভ আপনি জমিয়ে তো কোনো লাভ হচ্ছে না। আপনি যদি মূল্যস্ফীতি কমাতে না পারেন, আপনি যদি মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে না পারেন, এলসি খোলা যাচ্ছে না। আপনি সামনে রমজান,
কি যে অবস্থা একটা হবে, বিপর্যয় একটা হবে বলে এরকম আশঙ্কা করা যাচ্ছে। একটা ক্রাইসিস হতে পারে, কিন্তু তখন কিন্তু নোবেল লরিয়েটের ইমেজ দিয়ে কিন্তু সেটা রক্ষা করা যাবে না। বৈদেশিক অর্থ কিন্তু আমরা প্রতিশ্রুতি পেয়েছি, সেই অর্থে আমরা পাই নাই। আমাদের আসলে দাঁড়াতে হবে নিজের পায়ে, মূল্যস্ফীতি কমাতে হবে, যেখানে সরকারের অপচয় আছে সেগুলি বন্ধ করতে হবে, সেটা কিন্তু আমরা পারি না। মেগা মহা প্রকল্প আছে সেগুলি কিন্তু এখনও কন্টিনিউড, কিন্তু সেগুলির ক্ষেত্রে আপনার বিদ্যুতের ক্ষেত্রে দেখেন আদানি কিভাবে আমাদেরকে গলা টিপে ধরেছে, তাই না? এত অন্যায়ভাবে আপনার আরও ওই যে বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যে একটা অন্যায় চুক্তি করা হয়েছে বিভিন্ন প্রাইভেট টেন্ডার ছাড়া, সেটা যদি বসেও থাকে তাদেরকে টাকা দিতে হয়। তো এগুলি তো রিভিউ করতে হবে। সেই বিপ্লবী চেতনাটা তো এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। সেগুলির ক্ষেত্রে 5 মাসে তো আপনি বাতিল করলেন না একটা প্রকল্প। কিছুই করলাম না। তারপরে তাহলে এটা চেঞ্জটা কি হলো? এটা যদি একটা থোরবরি খারাবরি থোর সরকার হয়, তাহলে তো তার কাছ থেকে মানুষের প্রত্যাশা তো তারা পূরণ করতে পারছে না। সেটা তো খুব মর্মান্তিক হবে। তাহলে ব্যর্থ হয়ে যাবে। এই বিপ্লব তো আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এই ব্যর্থতা হলো 18 কোটি মানুষের ব্যর্থতা, শুধু এই সরকারের 23 জন উপদেষ্টার ব্যর্থতা না। এবং একটা ইতিহাসে একটা বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় হয়ে থাকবে। একটা অর্জন করার পরে মূল চ্যালেঞ্জটা যদি আমরা মোকাবেলা করতে না পারি সাফল্যের সঙ্গে, দক্ষতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, তাহলে তো সব ব্যর্থ হয়ে যাবে। এটা তো হতে পারে না। আসলে পতিত স্বৈরাচার চেষ্টা করছে নানান ধরনের, তো আমরা সে ব্যাপারে সতর্ক থাকি না কেন? আমরা যেন সেটাকে রুখে দিতে পারি না কেন? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কোনো কিছু ঘটে যাওয়ার আগে আমার বন্ধু যেটা বললেন, উনি নিজে আমলাতন্ত্রের সদস্য ছিলেন, তারা যেটা করেছে সীমা লঙ্ঘন করেছে, এবং এইটা তাদের চাকরি থাকে না। সেই জনতার মঞ্চের বিচার হয় নাই, এখন আবার নতুন করে করেছে, সেটাও তো সীমা লঙ্ঘন করেছে। 100% তারা প্রশাসন ক্যাডার নিয়ে নেবে, অন্য ক্যাডারের লোকদের মেধা নেই, এটা তো অন্যরা তো হরিদাস পাল না ভাই, তাদেরও তো মেধা আছে। তো সেগুলি তো এরকম, এখানে ব্রাহ্মণ্যবাদটা কেন থাকবে প্রশাসন ক্যাডারের? সেগুলিও তো অন্যায়। যে যার মতো করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চলছে। সেগুলির মধ্যে কিন্তু আমরা দেশপ্রেম দেখতে পাচ্ছি না। যার যার গোষ্ঠী স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমরা চিন্তা করছি। এখন দেশ একটা মহা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, জাতীয় একটা সংকটকাল অতিক্রম করছে। তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল না হয়, মিডিয়া যদি দায়িত্বশীল না হয়, রাজনৈতিক দলগুলি যদি দায়িত্বশীল না হয়, সরকারও যদি দায়িত্বশীল না হয়, দেশপ্রেমের পরিচয় না দেয়, সহিষ্ণুতার পরিচয় না দেয়, তো তাহলে কিন্তু সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আবু আলম শহীদ খান, দেশে দেশে অনেক বিপ্লব হয়েছে, অনেক দেশে আবার বিপ্লব ব্যর্থ হয়েছে। প্রতি বিপ্লব হয়ে গেছে। হ্যাঁ, তো কেন বিপ্লব ব্যর্থ হয়? বিপ্লব বা অভ্যুত্থান, আপনার হাতে 2 মিনিট। ওকে। বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার কারণ তো ওর ভিতরে নিহিত থাকে। যেমন ধরেন আপনার মধ্যে অনেক সৃষ্টি হয়ে গেল এবং আপনি খুব বেশি করতে চেষ্টা করলেন, যেটা করা সম্ভব না। মানে যখন একটা অভ্যুত্থান হয় তখন তো অনেক মানুষ, লক্ষ কোটি মানুষ এটাতে অংশগ্রহণ করে। তারপরে কিন্তু এটা হাসান হাফিজ বলেছেন 18 কোটি মানুষের ব্যর্থতা। আমি ওইভাবে মনে করি না। 18 কোটি মানুষ কিন্তু কষ্ট পাবে, নেতারা ব্যর্থ হচ্ছে, নেতৃত্বের ব্যর্থতা এটা। আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনি ঠিকমতো চালাতে পারেন না। বলেছিল যে রুগ্ন সরকার বা দুর্বল সরকার। আপনি একটা বলছেন যে কে লাভবান হয়? নিশ্চয়ই তৃতীয় শক্তি লাভবান হবে। তো আপনি যখন দুর্বল সরকার থাকবে, যখন সরকার ব্যর্থ হবে, তাহলে কি দেশটা এইভাবে চলবে নাকি? নিশ্চয়ই তৃতীয় শক্তি আসবে, আসতে তখন তাদের অনেক পথ তাদের জন্য খোলা থাকবে। আপনি এখনই চেষ্টা করেন যাতে আপনি ঠিকমতো কাজটা করতে পারেন, আপনি যাতে ব্যর্থ না হন। এই যেটা বললেন উনি, যে বিপ্লবের যে জুলাই বিপ্লবের যে একটা ঘোষণা, সেটার জন্য যেভাবে আমরা এত তৎপর হয়ে গেলাম, আমরা কেন এনার্জি সেক্টরে আমরা ওই তৎপরতা কেন দেখাচ্ছি না? আমাদের যেখানে যেখানে তৎপরতা দেখানোর দরকার সেখানে আমরা করছি না কেন? আপনি একটা শ্বেতপত্র বের করছেন, শ্বেতপত্রের ভিত্তিতে আজকে পর্যন্ত 1 মাসের মতো হয়ে গেছে, একটা ব্যবস্থা নিয়েছেন? না, নাই। তার মানে কি শ্বেতপত্র, এবং শ্বেতপত্র নিয়ে তো নানান কথা, যে শ্বেতপত্রে শুধু সাদা মাঠাভাবে কিছু কিছু বলা হয়েছে, একেবারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, ফলে ওটার উপর আপনি অ্যাকশনও নিতে পারছেন না। আউটলাইন, হ্যাঁ, একটা আউটলাইন। তো আউটলাইনের ভিত্তিতে তো আপনি এখন অ্যাকশন নেওয়া যায় এরকম একটা জিনিস তৈরি করতে হবে। সে কে তৈরি করতেছে? তো সুতরাং এখানে অনেক কিছু, অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন, কিন্তু আমরা সেগুলো বাস্তবায়ন করার ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটা নিতে দেখছি না। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা হাসান হাফিজ বললেন, যে তাদেরকে একটা ওয়ার ফ্রন্টের মতো কাজ করতে হবে। আপনার ফ্রন্ট লাইন, ওনারা ফ্রন্ট লাইনে আছেন, একেবারে যুদ্ধের ফ্রন্ট লাইনে, চ্যালেঞ্জের ফ্রন্ট লাইনে। সুতরাং তাদেরকে কাজটা করতে হবে সেরকম 17, 16, 18 ঘন্টা তারা কাজ করতে হবে, হয়তো হতে পারে। অথবা তাদের সাথে যারা কাজ করবেন তাদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে, এবং মোটিভেট করার মধ্যে দিয়ে নেতৃত্ব দেওয়া। কিন্তু বিভক্ত সমাজে কি করে বিভক্তি? এখন কি ঐক্য আছে? ঐক্য তো নেই। না, একটা সমাজ তো আমাদের বিভক্ত নানান কারণে। শ্রেণী বিভাগ আছে, আমাদের পেশার কারণে বিভাগ আছে, যেটা একটু আগে আলোচনা হচ্ছে, বিভিন্ন ক্যাডার আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। তারপরে তো একটা আপনি ওই যে মিনিমাম ঐক্যের পয়েন্টে বের করতে হবে,
কি কি পয়েন্ট হতে পারে? যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, হ্যাঁ, আমরা একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ চাই, এটাতে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনটা ভয়ভীতিহীন পরিবেশে হবে, উৎসবমুখর পরিবেশে হবে, জনগণ তার ভোটটা দিতে পারবে, ভোট দিয়ে বাসায় ফিরতে পারবে, ভোট কেন্দ্রে ভোট ঠিক মতো গণনা হবে, মিডিয়া কু হবে না বা কোনো রকম চাপ হবে না, এরকম তো চাই। এবং আমরা একটা সরকার চাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে এই সরকার দায়িত্ব হস্তান্তর করবে। আমরা এটা চাই যে এই পয়েন্টও তো ঐক্য হতে পারে, যে আমরা কিছু সংস্কার চাই, সংস্কার নিয়ে আলোচনা করে এই সংস্কারগুলো আমরা এখন করে ফেলবো এবং বাকিগুলো করার জন্য আপনি কমিটেড থাকবেন। সেই কমিটমেন্টটা আপনি কীভাবে নেবেন? রাজনৈতিক দলগুলো তাদের ঘোষণাপত্র, তাদের গঠনতন্ত্র পরিবর্তন করবে, তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে ঘোষণা দিবে যে আমাদের ঘোষণা এটা, যেমন 31 দফা একটা ঘোষণা করা হয়েছে, আরও প্রচার করতে হবে। সব মিলিয়ে কিন্তু আপনি একটা ঐক্যমত্যে পৌঁছা অসম্ভব না, অবশ্যই পৌঁছতে সম্ভব। পারবো। অনেক ধন্যবাদ। 2025-এর অল্প কথায় আপনার প্রত্যাশা? আমরা দুমুঠো ভাত খেতে চাই, আমরা শান্তিতে ঘুমাতে চাই, আমরা সুন্দরভাবে ভোট দিতে চাই, আমরা একটা মানবিক গণতান্ত্রিক দেশ চাই, সমাজ চাই, স্থিতি চাই। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা মেরুদণ্ড সোজা করে আমরা এগিয়ে যেতে পারি। সর্বোপরি যেটা হচ্ছে যে কেমন মিডিয়া চান? মিডিয়া চাই দায়িত্বশীল, ভাইব্রান্ট একটা সজীব মিডিয়া চাই, সেটা এই সরকারও চায়। কিন্তু আমরা যেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচার না করি, অপসাংবাদিকতা না করি। আমরা যদি দায়িত্বটা পালন করতে পারি তাহলে সমাজ মাধ্যমে যেসব গুজব ছড়াচ্ছে, আনসেন্সর্ড অনেক কিছু যাচ্ছে যেটা দেশ ও জাতির জন্য ক্ষতিকর, সেটার থেকে মানুষকে বিরত করার জন্য আমাদের বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে কাজে। শেষের পথেই শেষ। আপনি তো গণমাধ্যমের বিশেষ করে সাংবাদিকতার ছাত্র ছিলেন বা বাইরে কাজ করেছেন, আমলা ছিলেন, আপনার প্রত্যাশা কি? অল্প কথায় মিডিয়া, অন্য প্রসঙ্গে না। মিডিয়াতে আমি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চাই, যেটা হাসান হাফিজ বলতে ঠিকই আছে যে আমরা এরকম চাই, বাট আমরা এরকমও চাই যে আপনি কোনো সংবাদ সাপ্রেস করবেন না, আপনি ভয়ভীতির মধ্যে থাকবেন না। আপনি সাপ্রেস করছেন এখন, এটা আমার মনে হয় কিছু কিছু সংবাদ আমরা সাপ্রেস করতেছি। যেমন উদাহরণ হিসাবে কালকে আশোকের যে একটা এক বছর যে রিপোর্ট দিয়েছে, আমি কোনো মিডিয়া এটাকে ঠিকভাবে হাইলাইট করতে দেখিনি, আমরা অন্য জিনিসে ছিলাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল, বাট আশোকেরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, সেখানে অনেক কিছু বলা হয়েছে যেটা মিডিয়া আলোচনা। গাড়ির লাইন দেখেও যদি আপনি বলেন যে না এটা হচ্ছে ট্রাফিকের কারণে, ট্রাফিক জট, সেটা যেন না বলি আমরা, এই এমনটা যাতে না হয় সেটাই আপনার প্রত্যাশা। অবশ্যই মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। ইন্ডিপেন্ডেন্ট আমলা চান না? ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ওই তো। অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান, ধন্যবাদ। হাসান হাফিজ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।